প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা একাদশ শ্রেণীর একমাত্রিক গতি কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব। এর আগে পার্ট 1 এবং পার্ট 2 এর ক্লাসেও আমরা কিছু বিশেষ ধরনের গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আজকেরও অর্থাৎ পার্ট 3 এর ক্লাসে আরও কিছু বিশেষ ধরনের গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। চলো প্রথম প্রশ্নটা কি আছে দেখি। বলছে U1 এবং U2 বেগে গতিশীল দুটি ট্রেন একই লাইনে পরস্পর দিকে অগ্রসর হচ্ছিল। কি দিয়েছে প্রশ্নটা আগে লিখে, U1 ও U2 বেগে দুটি ট্রেন একই লাইনে পরস্পরের দিকে গতিশীল ছিল। আচ্ছা, তারপরে কি প্রশ্ন দিয়েছে, যখন ট্রেন দুটির দূরত্ব x, যখন ট্রেন দুটি দূরত্ব x, কি হয়েছে, ট্রেনের চালক একসঙ্গে দুটি ট্রেনের চালক একসঙ্গে ব্রেক কষে, দুটি ট্রেনের চালক একই সঙ্গে ব্রেক কষে। আছে মানে দুটো ট্রেন মুখোমুখি এগিয়ে আসছিল U1 U2 বেগে, যখন ট্রেন দুটি x দূরে তখন ট্রেনের চালক দুটি একই সঙ্গে ব্রেক কষে। কত ব্রেক কষে? A1 A2 মন্দন সৃষ্টি করে, A1 ও A2 মন্দন সৃষ্টি করে। বাহ, ঠিক আছে, ব্রেক দিলেই তো মন্দন সৃষ্টি হবে, আমি তো বুঝতে পারলাম। দেখাও যে সংঘর্ষ না হওয়ার শর্ত হলো, প্রশ্নটাই দেখাও যে সংঘর্ষ না হওয়ার শর্ত হলো কি, U1 স্কয়ার A1 A2 U1 স্কয়ার A2 প্লাস U2 স্কয়ার A1 লেস দেন ইকুয়ালস টু 2A1 A2x, 2A1 A2x, এটা নির্ণয় করতে বলেছে। দেখো প্রশ্নটা লিখলাম, এবার একটু প্রশ্নটা ছবি এঁকে বোঝার চেষ্টা করি, তারপরে সমাধান করছি। কি দিয়েছে, ধরো এটা হচ্ছে রেল লাইন, একই লাইনে দুটো ট্রেন আছে, একটা ট্রেন এদিকে যাচ্ছে, একটা ট্রেন এদিকে আসছে, নাম দিই, এটা ধরো এ ট্রেন, এটা বি ট্রেন, ট্রেন দুটো পরস্পরের দিকে আসছে কত, U1 এবং U2 বেগে, মানে এর বেগ হচ্ছে U1, এদিকে ট্রেনটার বেগ হচ্ছে U2। ট্রেন দুটো যখন এক্স দূরত্বে, মানে ওরা যখন এক্স দূরত্বে এসে তখন দেখতে পেয়েছে যে এক্স দূরে এসে, তখন দুজনকে দেখতে পেয়ে কি করেছে, ব্রেক দিয়েছে। দিলে কি হয়েছে, ট্রেন দুটো ব্রেক দেওয়ার ফলে আস্তে আস্তে মন্দন সৃষ্টি হয়েছে। কার কত মন্দন হয়েছে, প্রথম ট্রেনটির U1 মন্দন, দ্বিতীয় ট্রেনটির A2 মন্দন হলে ওরা একটা জায়গায় গিয়ে থামবে, ধরলাম যে সি বিন্দুতে গিয়ে থেমেছে। এই যে এক্স দূরে, যখন ওরা এক্স দূরে আছে পরস্পরকে দেখতে পেল, সঙ্গে সঙ্গে ওরা কি করেছে, এই বিন্দুতে এবং এই বিন্দুতে যখন ট্রেনটা আছে, দূরত্বটা যখন এক্স, তখন ওরা সঙ্গে সঙ্গে ব্রেক দিল। ব্রেক দেওয়ার পরে মন্দন হয়েছে, হওয়ার পর ধরলাম যে সি বিন্দুতে গিয়ে মুখোমুখি থেমেছে। থামলে আর দুর্ঘটনা ঘটবে না। আমাদের বলছে দেখাও সংঘর্ষ না হওয়ার শর্ত হলো এটা, এটাই প্রমাণ করতে হবে যে সংঘর্ষ হবে না যদি এটা হয়। আমরা কি করছি দেখো, ধরি সমাধানটা কিভাবে করছি, ধরি ব্রেক কষার পর সি বিন্দুতে উভয় স্থির হয়, সি বিন্দুতে গিয়ে উভয় স্থির হয়, তাই না? তাহলে আমি বলতে পারি যে ব্রেক কষার পরে এই প্রথম ট্রেনটি এ বিন্দু থেকে সি বিন্দুতে গিয়েছে, অর্থাৎ
প্রথম ট্রেন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত, এসি। এসির মানটা কত হবে দেখো, ব্রেক কষার পরে প্রথম ট্রেন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব S1 হলে কি লিখতে পারি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s থেকে পাই। কেন, এখানে দেখো কোনো সময়ের কথা নেই, যে ব্রেক দেওয়ার কত সময় পর থেমেছে সেসব গল্প নেই। ওই জন্য আমরা সময়বিহীন সমীকরণটা ব্যবহার করলাম। আমরা একমাত্রিক গতির যে 4টে সমীকরণ জানি, তার মধ্যে এটা হচ্ছে ঐতিহাসিক সমীকরণ। কেন, এর মধ্যে কোনো সময় নেই, তাই আমি এই সমীকরণটা ব্যবহার করে সমাধান করব। এটাকে আমি বলি ঐতিহাসিক সমীকরণ। আসলে এর মধ্যে টি নেই, এইটা তোমরা মাথায় রেখো। থেকে পাই কি পাচ্ছি দেখো, থেমে গিয়েছে এই ট্রেনটা, এই প্রথম ট্রেনটি এ বিন্দু থেকে ব্রেক কষার পর সি বিন্দুতে গিয়ে থেমে গিয়েছে। তো মানে কি, সেই বিন্দুতে বেগ, অন্তিম বেগ 0, জিরো স্কোয়ার। প্রাথমিক বেগ কত, প্রাথমিক বেগ ছিল ইউ ওয়ান স্কোয়ার মাইনাস 2 মন্দন কত A1, S1 ধরলাম। দূরত্বটা এই যে এ থেকে সি এর দূরত্ব, এটা S1 ধরলাম। দেখো প্রাথমিক বেগ U1 দিয়েছিলাম, বসিয়ে দিলাম, মন্দন A1 বলেছিল, বসিয়ে দিলাম, দূরত্বটা S1। আর অন্তিম বেগ 0 কেন, থেমে গিয়েছে তো, তাই 0। ফলে এখান থেকে S1 কি পাচ্ছি দেখো, S1 সমান পাচ্ছি কত আসছে বলে, U1 স্কোয়ার বাই 2A1 হলো। ঠিক একই রকম ভাবে আমি এখানে একটু লিখি, এই পাশে ব্রেক কষার পর এটা প্রথম ট্রেন কর্তৃক হলো, ব্রেক কষার পর দ্বিতীয় ট্রেন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব S2 হলে কি লিখতে পারি, এই একই রকম সমীকরণ ইউজ করে, ব্যবহার করে আমরা বের করতে পারি। দেখো কি, ব্রেক কষার পরে দ্বিতীয় ট্রেন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব S2 হলে কি লিখতে পারি, দ্বিতীয় ট্রেন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব যদি S2 হয়, ওই সমীকরণ থেকেই লিখব ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s থেকে পাই। কি পাচ্ছি, ভি এর জায়গায় সেই 0। কেন, দ্বিতীয় ট্রেনটি অর্থাৎ এদিক থেকে যে ট্রেনটি আসছিল বি বিন্দুর দিকে, সেও এসে সি বিন্দুতে থেমেছে, না থামলে তো সংঘর্ষ হয়ে যেত, থেমেছে নিশ্চয়। তাই অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ কত, U2 স্কোয়ার মাইনাস 2A2, এটা S2 ধরলাম। কেন A2, যেহেতু বলে দিয়েছিল দ্বিতীয় ট্রেনটির মন্দন হচ্ছে A2। ফলে S2 সমান কত হচ্ছে দেখো, U2 স্কোয়ার বাই 2A2। এটা 1 নম্বর সমীকরণ লিখি, এটা 2 নম্বর সমীকরণ লিখি। S2 মানে কোন দূরত্বটা, এটাই। এবার বলো সংঘর্ষ হবে না কখন, সংঘর্ষ হবে না তখনই যখন S1 প্লাস S2 এর মান x এর থেকে ছোট। কারণ S1 দূরত্ব যাওয়ার পর থেমেছে, S2 দূরত্ব যাওয়ার পর থেমেছে, তাহলে নিশ্চয়ই S1 আর S2 যোগফলটা x এর থেকে ছোট হতে হবে। x মানে কি, ওদের মধ্যে যে ডিস্টেন্সে দেখার পর ওরা পরস্পর ব্রেক কষেছিল, ধরো ওরা পরস্পর 10 কিলোমিটার দূরে দেখার পর ব্রেক কষেছে, তাহলে S1 আর S2 যোগফলটা 10 কিলোমিটার কম হলো, ধরো 9 কিলোমিটার হলো বা 8 কিলোমিটার হলো, তাহলে সংঘর্ষ ঘটবে না, কারণ মাঝখানে দূরত্ব 10 হয়ে আছে, ওদের মোট দূরত্ব 8 হলো। কিন্তু যদি 10-এর বেশি হয়ে যায় তাহলে সংঘর্ষ ঘটে যাবে। মানে আমরা বলতে পারি সংঘর্ষ না ঘটার শর্তটা কি, সংঘর্ষ না হওয়ার শর্ত মানে এ যতটা পথ গেছে আর ও যতটা পথ এসে, এই দুটো যোগফল যেন x এর থেকে বেশি না হয়, মানে ওদের মাঝখানে দূরত্ব থেকে বেশি না হয়। সংঘর্ষ না হওয়ার শর্ত, যেহেতু ওরা একই লাইনে আছে, শর্ত কি, S1 যুক্ত S2 লেস দেন ইকুয়ালস টু x, তাই না? কেন, যেহেতু বলে দিয়েছিল দেখো ট্রেন দুটির মধ্যে দূরত্ব কত, x, মানে যখন ব্রেক কষেছে এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব ছবিতে, তাহলে এটাকে লিখতে পারি S1 জায়গায় কত, U1 স্কোয়ার বাই 2A1 প্লাস S2 জায়গায় কত, U2 স্কোয়ার বাই 2A2 লেস দেন ইকুয়ালস টু x। অর্থাৎ আমরা যদি লসাগু করে দিই, লসাগু কত আসবে, 2A1A2, অর্থাৎ এর গায়ে কি গুণ হবে দেখো, U1 স্কোয়ার, আচ্ছা এখানে লিখি, তোরা লিখলে দেখতে না বলে, এই 2A1A2 লসাগু করলে বা 2A1A2 দিয়ে প্রত্যেককে গুণ করলে এটা কত আসবে, U1 স্কোয়ার
a2 প্লাস u2 স্কোয়ার a1 লেস দ্যান ইকুয়ালস টু 2a1 a2 x এটাই প্রমাণ করতে দিয়েছে। দেখো, তাই না? প্রমাণটা করে ফেললাম, খুব ভালো অঙ্ক দিয়েছে, একটি সহজ। আচ্ছা, এরপরের সমস্যাটা লিখি। এইটা শর্তটা, এটা মনে রাখবে, এই শর্তটা গুরুত্বপূর্ণ। যদি একই লাইনে আছে, একই রাস্তা দিয়ে যাচ্ছে, তাহলে আমি যতটা পথ গিয়েছি, তুমি ততটা পথ, তোমার দ্বারা অতিক্রান্ত পথ এবং আমার দ্বারা অতিক্রান্ত পথ যদি আমাদের মাঝের ডিস্টেন্সের থেকে কম হয়, দেখো আমরা মুখোমুখি ধাক্কা খাবো না। কারণ তুমি যেখানে এসে থামবে, আমি তার থেকে আগে এসে থেমে যাবো, যেহেতু দূরত্বটা অনেক বেশি। আচ্ছা, এরপরের প্রশ্নটা কি দিয়েছে? দাঁড়াও, বোর্ডটা আগে পরিষ্কার করি। এরকম একমাত্রিক গতির অসংখ্য অঙ্ক আছে, অসংখ্য ধরনের অঙ্ক আছে। মূল ওই 4টে সমীকরণ থেকেই সমস্যাগুলো দেয়। আচ্ছা, সমস্যাটা লিখি, তারপরে বোর্ড পরিষ্কার হচ্ছে। কি বলছে? বলছে এবিসিডি 4টি বিন্দু এমন উলম্ব রেখায় অবস্থিত যে এবি, বিসি এবং সিডি সমান। আচ্ছা, আমি ছবি এঁকে দিচ্ছি। বলছি 4টি বিন্দু এ বি উলম্ব রেখা, অনুভূমিক মানে কি হবে? এরকম এ বি সি ডি অনুভূমিক, কিন্তু আমাদের অনুভূমিক বলেনি, কি বলেছে? উলম্ব রেখায় অবস্থিত। তাই আমি 4টি বিন্দু কি দিলাম? দেখো, এ, এটা হচ্ছে বি, এটা সি এবং এটি ডি, উলম্ব রেখায় আছে। এমন ভাবে আছে যাতে এবির মান এবি সমান বিসি সমান সিডি হয়। আচ্ছা, কি দিয়েছে প্রশ্নটা? না, ছবিটা, বোর্ডটা না পরিষ্কার করলে ছবিটা আঁকার সমস্যা। এরপরে প্রশ্নটা বলছে যে একটি বস্তু এ বিন্দু থেকে অবাধে পতিত হলে প্রমাণ করো এ বি, বিসি এবং সিডি আছে। লিখে নি, এ কটা দূরত্ব সমান দিয়েছে। এবং বলছে একটি বস্তু এ বিন্দু থেকে অবাধে পতিত হলে, অবাধে পতিত হওয়া মানে কি বলছে? পতিত হলে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে দিয়েছে আবার? প্রমাণ করো যে এবি, বিসি এবং সিডি দূরত্ব অতিক্রম করতে এবি, বিসি এবং সিডি দূরত্ব অতিক্রম করতে কি হবে? যে সময় লাগে তাদের অনুপাত, যে সময় লাগে তাদের অনুপাত। কি বলছে? তাদের অনুপাত বলছে 1:√2 - 1:√3 - √2, এটাও প্রমাণ করতে বলেছে। আচ্ছা, প্রথমে এখানে বুঝতে হবে অবাধে কথাটার মানে কি। এই যে অবাধে দিয়েছে শব্দটার মানে কি? আমি যখন একটা বস্তুকে ছেড়ে দিই না, বস্তুটা নিচের দিকে নামে, কোন বলের প্রভাবে নামে? অভিকর্ষ বলের প্রভাবে। আচ্ছা বলো তো, এখানে এই যে বস্তুটাকে ছেড়ে দিচ্ছি, এই ছেড়ে দিলাম, এই বস্তুটা ওপর কেবল কি অভিকর্ষ বল ক্রিয়া করছে? আর কোনো বল ক্রিয়া করছে না? করছে। কি বল? বায়ুর মধ্যে দিয়ে নামছে, বায়ুর ঘর্ষণ বল, বায়ুর সান্দ্রতা বল, বায়ুর প্লবতা বল, এগুলো সব ক্রিয়া করছে। কিন্তু আমাদের ধরে নিতে বলেছে যে যখন একটা বস্তু এরকম অবাধে ছেড়ে দিচ্ছি এই বিন্দু থেকে, তখন বস্তুটির ওপর কেবলমাত্র অভিকর্ষ বল ক্রিয়া করছে। যেহেতু ধরে নিতে বলেছে অবাধে পতিত, অবাধে পতিত অর্থ হচ্ছে বস্তুটির ওপর অভিকর্ষ বল ছাড়া অন্য কোনো বল ক্রিয়া করছে না। ধরে নাও, তোমাকে বলে দাও, অবাধে কথাটা উল্লেখ করলে এটা খেয়াল রাখবে যে কোনো বাধা ছাড়া, মানে ওই বাধা বল কোনগুলো ছিল? বলছিলাম প্লবতা বল গতির বিপরীতে ক্রিয়া করে, সান্দ্রতা বল গতির বিপরীতে ক্রিয়া করে, এগুলো ধরতে মানা করেছে। যাই হোক, অবাধে পড়লে বলছে এ থেকে বিতে নামতে যে সময় লাগবে, ধরো এ থেকে বিতে নামতে ট্রেন ছেড়ে দিলে, এ নামছে নামছে নামছে, এবার বলছি ধরো এ থেকে বিতে নামতে T1 সময় লাগলো, বি থেকে সিতে নামতে T2 সময় লাগলো,
সি থেকে ডিতে নামতে T3 সময় লাগলো। এই দূরত্বগুলো সমান, এ থেকে বি এর দূরত্ব, বি থেকে সি এর দূরত্ব, সি থেকে ডি এর দূরত্ব সমান। বলছে এই T1 T2 T3 অনুপাত এটা 1 এটা এটা। দেখো প্রথমে নামতে বেশি সময় লাগবে, দূরত্ব যেহেতু সমান এই দূরত্বটা নামতে বেশি সময় লাগবে। কেন? যখন ওপর থেকে ছেড়ে দিই ওর প্রাথমিক বেগ কত 0, ফলে ওর নামে যখন যত নামে নিচের দিকে বেগ বাড়তে থাকে ফলে শেষের দিকে বেগ প্রচুর বেড়ে যাবে, অর্থাৎ সি থেকে ডি দূরত্ব যেতে অনেকটা কম সময় লাগবে, তাই না? কারণ অভিকর্ষ বলের ক্রিয়ায় নামছে, তো অভিকর্ষ বলের ক্রিয়ায় নামলে কি হবে, বেগ আস্তে আস্তে বাড়তে থাকছে, অর্থাৎ নিচের দিকে ওই দূরত্বগুলো অতিক্রম করতে খুব কম সময় নেবে। কেন? যেহেতু দূরত্বগুলো সব একই আছে, বেগ বেড়ে যাচ্ছে, তাহলে সময়টা কম লাগবে। এটা আমরা বুঝলাম যে T3 মান সবচেয়ে কম হবে, কিন্তু আমাদের তো সেটা জানতে চাইনি, আমাদের জানতে চাই যে বেগের অনুপাতগুলো কত, এই দূরত্ব নামতে যে সময় লাগবে সেই দূরত্বগুলো বের করো। আমি কি ধরছি জানো, এই এ থেকে বি আমাদের কোশ্চেনে বলেছে, এবার সমাধানটা করি। কি বলছে দেখো, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এগুলো সব এক্স ধরে নিলাম। কেন? যেহেতু সব বলেছে এক্স। আর কি ধরলাম, যে এ থেকে বিতে নামতে T1 সময়, এগুলো তো লিখেছি। আচ্ছা, এ থেকে বিতে নামা মানে কত পদ নেমেছে, এক্স পদ নেমেছে, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি দেখো, এ থেকে বিতে নামতে, এ থেকে বিতে নামতে T1 সময় লাগলে, কোন সমীকরণ থেকে করবে জানো, এস সমান দূরত্ব এবং সময়ের সম্পর্ক 3 নম্বর সমীকরণটা, অর্থাৎ এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সমীকরণ ব্যবহার করব। একমাত্রিক গতির 4টে সমীকরণ আছে। প্রথম সমীকরণটা ভি সমান ইউ প্লাস এটি, ও এটা দ্বিতীয় সমীকরণ, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কেন এই সমীকরণটা ব্যবহার করব? দেখুন এখানে দেখো, এই যে সমীকরণটা, এই সমীকরণে কি আছে, দূরত্ব এবং সময় দুটোই আছে, আর আমাদের এখানে দূরত্ব এবং সময়ের সম্পর্কটাই লাগবে, তাই এখানে বসালাম এটা। এখন আমরা বলতে পারি দেখো, এ থেকে বিতে নেমে হচ্ছে মানে কত পথ নেমেছে, এক্স, প্রাথমিক বেগ কত ছিল 0 এ বিন্দুতে, সময় কত ধরেছিলাম T1 প্লাস হাফ, এটা হবে জি T1 স্কোয়ার, তাই না? অর্থাৎ এক্স সমান এলো হাফ জি T1 স্কোয়ার, মানে T1 সমান এলো √2x বাই জি। T1 এর মান এলো। T1 মানে কি, এই এ থেকে বিতে নামতে কত সময় লাগছে। তারপরে দেখো আমরা পাশাপাশি করি, এরপরে কি, বি থেকে সিতে নামতে কত সময় লেগেছে T2। আমরা কি করবো জানো, বি থেকে সিতে নামতে T2 সময় লেগেছে, এবার তোমাকে যদি বলি বলো তো এ থেকে সিতে নামতে কত সময় লেগেছে, চিন্তা করো কি হবে বলো, T1 প্লাস T2। কেন? কারণ এ থেকে বিতে নামেছে T1 সময়, বি থেকে সিতে নেমেছে T2 সময়, অর্থাৎ এ থেকে সিতে নেমেছে কত T1 প্লাস T2 সময়। আমরা এ থেকে সিতে নামার ক্ষেত্রে কি লিখতে পারি দেখো, বলবো যে এ থেকে সি এর ক্ষেত্রে, কেন এ থেকে হিসাব করছি লিখছি, দাঁড়াও কি লিখতে পারি, এটা এ থেকে বি এর ক্ষেত্রে করেছিলাম তাই তো, এবার বের করছি এ থেকে সি এর ক্ষেত্রে, কি ওই সমীকরণ থেকে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার থেকে পাই, থেকে কি পাচ্ছি দেখো, এসের জায়গায় কি বসাবো 2x। কেন? কারণ এই দূরত্বটা এক্স এবং এই দূরত্বটা এক্স, ফলে মোট দূরত্ব কত এলো 2x। ইউর জায়গায় 0, কেন? এ বিন্দু থেকে ছেড়ে দিয়েছি, প্রাথমিক বেগ 0। এই সময়টা কত T1 প্লাস T2। কেন? আমি এ থেকে সি পর্যন্ত হিসেব করছি, বি থেকে সি নয়। যদি বি থেকে সি হিসেব করতাম শুধু T2 বসালে হয়ে যেত, এ থেকে সি হিসেব করছি, তাই তো। T1 প্লাস T2 প্লাস হাফ, অভিকর্ষ বলে গিয়ে পড়ছে তাই অভিকর্ষের ত্বরণ হবে জি, আর টি এর জায়গায় কত বসাবো T1 প্লাস T2 হোল স্কোয়ার। দেখো কোনটা বুঝতে পারলে না? হ্যাঁ, তুমি বলতে পারতে স্যার বি থেকে সি পর্যন্ত হিসেব না করে আপনি কেন ওটা হিসেব করলেন। এটা করার কারণ কি জানো, এটা করার কারণ হচ্ছে আমরা যদি বি থেকে সি পর্যন্ত হিসেব করতাম তখন এই ইউর মান 0 বসাতে পারতাম না। কেন? কারণ এই জায়গাটায় বেগ 0 ছিল, এই জায়গাটা তো বেগ 0 নয়, অভিকর্ষ বলের ক্রিয়ায় পড়ছে মানে বেগ বাড়তে থাকছে, ফলে আমাকে সেক্ষেত্রে বি বিন্দুতে বেগটা বের করে নিতে হতো। করে নিলে বসানো যেত, অসুবিধা কিছু নেই, তখন শুধু T2 বসালে হতো। আমি এই সমস্যায় যাব না বলে একেবারে প্রথম থেকে হিসেব করছি, এখান থেকে T2 সরল করা যাবে, কিভাবে করছি দেখো, দেখলে বুঝতে পারবে।
আচ্ছা, আগের সমীকরণটা 1 নম্বর লেখা থাক। এটা কি হলো 2x প্লাস হাফ জি t1 প্লাস t2 হোল স্কোয়ার, তাই তো নাকি? এলো, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ লিখব। অর্থাৎ আমরা দেখো t1 প্লাস t2 সমানও বের করে নিতে পারি। এর মতো t1 প্লাস t2 সমান কি লিখতে পারি, রুট ওভার 4x বাই জি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। হচ্ছে এ বাবা জায়গা নেই, কি করবো, এখানে লিখছি। এটা এ থেকে, দাঁড়াও মুছে দিই একটুখানি, দিলে তোমরা, এটা এ থেকে সি হলো, এটা কি ছিল এ থেকে বি, সেই গল্পটা ধরলাম, তাই তো? এবার কোনটা এ থেকে বি হয়েছে, এ থেকে সি হয়েছে, এবার এ থেকে ডি ধরবো একই রকম ভাবে, এ থেকে ডি। দেখো এটা শেষে লেখা উচিত ছিল, যাক তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এ থেকে ডি ক্ষেত্রে কি লিখতে পারি, ওই একই সমীকরণ থেকে। কোন সমীকরণ, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার থেকে। এখন টি এর মান কত বসাবো, এ থেকে সিতে আসতে সময় লেগেছে কত, এ থেকে সিতে আসতে সময় লেগেছে t1 প্লাস t2 প্লাস t3। ফলে এখানে যদি বসাই, আর দূরত্বটা কত আসবে 3x, 3x সমান ইউর মান 0 আর টি যা খুশি, টি এর মান যা খুশি না, এটা বসাবো কত t1 প্লাস t2 প্লাস t3, এটা কত হাফ জি বসবে t1 প্লাস t2 প্লাস t3 হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, ফলে কি হচ্ছে দেখো, ওই একই রকম ভাবে t1 প্লাস t2 প্লাস t3 সমান চলে আসছে রুট ওভার 6x বাই জি। এটা 3 নম্বর সমীকরণ। দেখো বুঝতে পারলে কিনা, রুট ওভার 6x বাই জি। হ্যালো, আমাদের কিসের কিসের অনুপাত বের করতে হবে, t1 t2 t3। আমি t1টা পেয়ে গেছি, কিন্তু t2 বা t3 আলাদা করে পাইনি। তার জন্য আমি কি করছি দেখো, তার জন্য আমরা একটুখানি সরল করে নিলেই হয়ে যাবে। এটাও একই কারণে, এই যে 3 নম্বর ক্ষেত্রে, ওটা ওই যে প্রথম থেকে হিসেব করার কারণে প্রাথমিক বেগটা 0 ধরে নেব বলে। এখন দেখো, আমি যদি 2-এ বসিয়ে দিই, t1 এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই, t2 পেয়ে যাবো। দেখো, বা 2 থেকে পাই বলে লিখে দিই, 2 থেকে পাই কি পাচ্ছি, t1 প্লাস t2 সমান কি ছিল 2-এ রুট ওভার 4x বাই জি। এখানে বসিয়ে দেবো t1 এর মান কত, রুট ওভার 2x বাই জি প্লাস t2 সমান রুট ওভার 4x বাই জি। কোথা থেকে এলো নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে আমি t1 এর মান কত জানি, রুট ওভার 2x বাই জি। ফলে এখান থেকে সরল করলে দেখো t2 সমান কত আসে, রুট ওভার 4x বাই জি মাইনাস রুট ওভার 2x বাই জি। মানে রুট ওভার 2x বাই জি যদি কমন নিই, কি থাকবে এখানে, রুট 2 মাইনাস 1, এই এসে গেল। কারণ এটা কি এলো, এটা এলো তোমার t2 মান। একই রকম ভাবে t1 এবং t2 মান এই 3 নম্বরে বসালে দেখো, t1 এর মান তুমি জানো এটা, t2 মান এটা, বসিয়ে দিলে t3 চলে আসবে। কেন, তিনটে আলাদা আলাদা করে না বের করলে অনুপাত বের করতে পারবো না, তাই না? এবার কি লিখবো, t1 এবং t2 মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, t1 ও t2 মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। বসাও, t1 এর মান কত ছিল, আচ্ছা t3 সমান একেবারে লিখে দিই, t3 সমান লিখতে হবে রুট ওভার 6x বাই জি মাইনাস কি হবে, মাইনাস t2 হবে মাইনাস t1 হবে। এখান থেকে দেখো লক্ষ্য করে, t3 সমান এটা মাইনাস t2 মাইনাস t1, t2 মানে কত, এটা রুট ওভার 2g বাই এক্স রুট 2 মাইনাস 1 মাইনাস t3 মানে t1 মানে কত, t1 মানে এটা রুট ওভার 2x বাই জি। দেখো লক্ষ্য করে ওখান থেকে এটা বুঝতে পারবে নিশ্চয়ই, t3 সমান বের করতে চাইছি। ফলে কেমন এলো দেখো, এখান থেকে সব কটা থেকে আমরা কি কমন নিতে পারি, রুট ওভার 2g বাই এক্স কমন নিলে কি থাকছে দেখো, এখানে থাকছে রুট 3, এখানে থাকছে কত রুট 2 মাইনাস 1, এখানে কত থাকছে মাইনাস 1, তাই তো? অর্থাৎ সরল করলে দেখা যাচ্ছে রুট 2 বাই জি এক্স, অর্থাৎ রুট 3 মাইনাস রুট 2 মাইনাস 1 না প্লাস 1 মাইনাস 1, এই মাইনাসটা গুণ করলাম, করলে এই মাইনাসের প্লাস
মুছে দিই, বারবার মুছে লাভ নেই। +1 -1 মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো √2g/x √3 -√2। দেখো t1 এসছে, t2 এসছে, t3 এসছে, সরল করে করি। এবার এই তিনটের অনুপাত বের করে দিলে হয়ে যাবে। এই তিনটের অনুপাত কি? ওই যে বলেছিল না নামতে যে সময় লাগবে তাদের অনুপাত বের করো। অর্থাৎ t1 অনুপাত t2 অনুপাত t3। t1 এর মান কত ছিল? √2x/g অনুপাত t2 এর মান কত বের করেছিলাম? t2টা কই? এই যে √2g, ও এটা ভুল লিখেছি, 2g/x ছিল, এটাও 2g/x √2 -1, আর t3 মান এটা √2g/x √3 -√2। অর্থাৎ কি হচ্ছে দেখো 1:√2 - 1:√3 -√2। এই হয়ে গেল তিনটে অনুপাত। বোঝা গেল? এবারে আমরা একটা নতুন অঙ্ক করব। এর পরের অঙ্কটা লিখি, দাঁড়াও বোর্ডটা একটু পরিষ্কার করে তারপরে লিখছি। এগুলো খুব ভালো অঙ্ক ছিল, সমাধানটা একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়েছে, কিন্তু অঙ্কটা সহজ ছিল। যাই বল, এরপরের সমস্যাটা কি দিয়েছে? বলছে একটি বস্তুকে উলম্বভাবে উপরের দিকে উৎক্ষেপণ করা হলো, উপরের দিকে ছোড়া হলো। একটি বস্তুকে উলম্বভাবে উপরের দিকে উৎক্ষেপণ করা হলো। বাহ, কি বলছে? যদি বস্তুটি t1 এবং t2 সময় একই বিন্দু দিয়ে অতিক্রম করে, যদি বস্তুটি t1 ও t2 সময় একই বিন্দু দিয়ে অতিক্রম করে, কি বের করতে হবে? তবে বস্তুটির উৎক্ষেপণ বেগ ও উচ্চতা নির্ণয় করো। কি বলছে দেখো, একটা বস্তুকে উপরের দিকে ছোঁড়া হলো, উলম্বভাবে উপরের দিকে ছোঁড়া হলো। ছুঁড়লে কি হবে? বস্তুটা উপরে উঠবে, এরকম ভাবে উপরে উঠবে, ওঠার পর আবার নিচের দিকে নামতে শুরু করবে, তাই না? উল্টো এই পর্যন্ত, তারপরে এবার নিচের দিকে নামবে। বলছে যে যদি বস্তুটি t1 সময় একই বিন্দু দিয়ে অতিক্রম করে, t1 এবং t2 সময়, ধরো কোনো একটি বিন্দু, এখানে একটা বিন্দু ধরো এ বিন্দু, এই জায়গাটা এ বিন্দু, এটা ধরো ছুঁড়ে দেওয়ার 4 সেকেন্ড পরে এখানে উঠেছে, এ বিন্দুতে উঠেছিল। আবার কি হয়েছে? উঠে আবার যখন নেমে আসছে তখন এ বিন্দু দিয়ে যখন অতিক্রম করছে তখন সময় হচ্ছে ধরো 8 সেকেন্ড বা 5 সেকেন্ড বা 7 সেকেন্ড 6 সেকেন্ড। উঠতে যখন এখান থেকে ছুঁড়ে দিলাম এ বিন্দুতে পৌঁছেছে 4 সেকেন্ড পর, তারপরে উপরে উঠেছে, নেমে এসছে যখন সেটা 6 সেকেন্ড। হলে এই উচ্চতাটা কত আর কত বেগে ছোঁড়া হয়েছিল সেটাই জানতে চাইছে। আমাদের 4 আর 6 দেয়নি, বলছে ছুঁড়ে দেওয়ার পরে t1 সময় পরে ধরো a1 বিন্দুতে পৌঁছেছে, এ বিন্দুতে, আর নামার সময় ছুঁড়ে দেওয়ার ঠিক t2 সময় পর এখানে পৌঁছেছে। মানে এখান থেকে উঠে সর্বোচ্চ বিন্দু থেকে আবার এই বিন্দুতে আসতে সময় লেগেছে t2 মানে কিন্তু এখান থেকে এটুকুনি নয়, মানে এ বিন্দুতে ওঠার পর থেকে আবার এ বিন্দুতে আসা পর্যন্ত নয়। t2 মানে তোমাকে বলতে চাইছে সেই প্রাথমিক যেখান থেকে ছোঁড়া হয়েছিল, মানে তুমি যখন ছুঁড়লে এখানটায় স্টপওয়াচ চালু করে দিলে, দেখলে t1 সময় পর এখানে পৌঁছালো, তারপরে ওপরে উঠেছে, তারপর নেমে এসে যখন এখানে t2 দেখাচ্ছে ঘড়িতে, মানে টোটাল সময়টা। বোঝা গেছে? হলে কি বের করতে বলেছে? হলে বলছে বস্তুটির উৎক্ষেপণ বেগ এবং উচ্চতা নির্ণয় করো।
এই অঙ্কটা করতে গেলে না আমাদের দ্বিঘাত সমীকরণের ধারণা কাজে লাগবে। আগে অঙ্কটা খানিকটা করি, তারপর দ্বিঘাত সমীকরণের কথা বলছি। আমি ধরছি যে বস্তুটির উৎক্ষেপণ বেগ ইউ এবং উচ্চতা কত উঠেছে এইচ। এই যে এখানে ইউ বেগে ছোড়া হয়েছে এবং এই যে উচ্চতাটা উঠেছে টোটাল এইচ ধরলাম। ধরি বস্তুটির উৎক্ষেপণ বেগ ইউ ও উচ্চতা কত, ও উচ্চতা ধরলাম কত এইচ, এইচ উচ্চতা পর্যন্ত উঠেছে, তাই না? তাহলে আমি এস সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার বা এস সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার থেকে পাই বলে লিখব। আচ্ছা, এটা প্লাস না লিখে মাইনাস লিখি, কেন? যেহেতু প্রথমে বস্তুটা উপরের দিকে উঠছিল তাই মাইনাস ধরলাম। এবার দেখো এটাকে যদি 2 দিয়ে গুণ করি, 2h সমান 2ut মাইনাস জিটি স্কোয়ার, অর্থাৎ এটাকে যদি সাজাই কি আসবে দেখো, জিটি স্কোয়ার মাইনাস 2ut প্লাস 2h সমান 0, তাই না? এটি দ্বিঘাত সমীকরণ এলো। কার দ্বিঘাত সমীকরণ? এটি একটি টি এর দ্বিঘাত সমীকরণ। তাহলে কি লিখব? এটি টি এর দ্বিঘাত সমীকরণ। কেন? টি স্কোয়ার আছে। এই যে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ কি ছিল? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটি একটি এক্স এর দ্বিঘাত সমীকরণ, ফলে একই রকমভাবে এটি একটি টি এর দ্বিঘাত সমীকরণ। এটি টি এর দ্বিঘাত সমীকরণ, ফলে টি এর দুটি মান পাওয়া যাবে। টি এর মান দুটো হলে এই সমীকরণটা সমাধান করা যাবে, বা সমাধান করে দুটো মান পাওয়া সম্ভব। টি এর দুটি মান পাওয়া যাবে, তাই তো? মান দুটি যথাক্রমে টি1 টি2 হলে, মান দুটি যথাক্রমে টি1 ও টি2 হলে কি লিখতে পারি যেন, টি1 প্লাস টি2 সমান মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, মানে কত হলো? টি1 প্লাস টি2 সমান এলো 2u বাই জি। এখন বলবে এটা কোথা থেকে এলো? কোথা থেকে এলো যেন, এই যে আমরা দ্বিঘাত সমীকরণ জানি, এটা একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, যেমন এর দুটি বীজ x1 এবং x2 যদি হয়, আমরা দেখাতে পারি যে বীজ দুটির যোগফল কত হয়? মাইনাস বি বাই এর সঙ্গে সমান হয়। আর এখানে বিটা কোনটা? বির ভূমিকা পালন করছে কোনটা দেখো, -2 এটা। তাই আমি বসিয়েছি মাইনাস বি বাই এ, বি মাইনাস বি এর মান -2a ইউ, আর এর মান জি, আর সির মান তো 2h এই দ্বিঘাত সমীকরণে। এটা একটা হয়, ফলে ইউ কত এলো? ইউর মান এলো দেখো g/2 ইন্টু টি1 প্লাস টি2। আর একটা হতে পারে যে বীজ দুটির সমষ্টি ফর্মুলা কি জানো? এটা তো সমষ্টি নয়, গুণফলের সূত্র। এটা যোগফলের সূত্র এলো। দুটো বীজ x1 x2 হলে তাদের গুণফল x1 x2 হয় c/a। ফলে এখানে দুটো বীজ, এই যে দ্বিঘাত সমীকরণে টি এর বীজ দুটো টি1 টি2, তাদের গুণফল কত হবে? c/a। সি মানে কোনটা? 2h বাই এ মানে কত? জি। অর্থাৎ এইচটা কত আসছে দেখো, জি টি1 টি2 বাই 2। এই হলো বস্তুটির বেগ টি1 টি2 আকার এলো। টি1 টি2 কি? এই যে এইচ এর মান, যেহেতু কত উচ্চতায় উঠছে টি1 দিয়ে এই সমীকরণ আনা যেত তো, ফলে এটা হলো বস্তুটির প্রাথমিক বেগ। এইটি হলো কত অর্জিত উচ্চতা অর্জন করেছিল। এই অঙ্কটা একটু আলাদা অঙ্ক, কিভাবে সমাধান করে হলো একটু দেখো, না হলে সমাধান করা মুশকিল ছিল অন্য কোনোভাবে করার চেষ্টা করলে। বোঝা গেল? আচ্ছা, এর পরের সমস্যাটা করি, মানে তুমি অন্য কোনোভাবে চেষ্টা করলে এটা সমাধান করতে খুব মুশকিল হবে, এইভাবে করলে খুব তাড়াতাড়ি হবে। আর এই সমীকরণটা ব্যবহার করলাম কেন? আমি ধরছি যে ও এইচ উচ্চতায় উঠেছে, আর এইচ উচ্চতায় ওঠার সময় টি1 টি2 এই সমীকরণকে তো সমাধান করতেই হবে, সিদ্ধ করতে হবে, তাই না? সমীকরণকে ঠিকঠাক উত্তর দেবে, ওই জন্য আমরা টি1 টি2 ধরে নিয়েছি যে সমাধানে টি1 টি2 আসবে। লিখলাম। এর পরের সমস্যাটা দেখো, এর পরের সমস্যাটা বলছে, আচ্ছা সমস্যাটা লিখি। মুছে দিতে,
পরের গাণিতিক সমস্যা বলছে, দেখাও যে একটি কণা যখন সমত্বরণে চলে, দেখাও যে একটি কণা যখন সমত্বরণে চলে তখন নির্দিষ্ট সময় অবকাশে কণা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কি বলছে, সমান্তর শ্রেণীতে থাকে। বাহ, এটা প্রমাণ করতে হবে। এগুলো মুছে দে। একটি কণা যখন সমত্বরণে থাকে তখন নির্দিষ্ট সময় অবকাশ মানে কি, একই সময়ের ব্যবধানে পরপর একই সময় বা 2 সেকেন্ড পরপর বা 3 সেকেন্ড পরপর, সেজন্য বলা হচ্ছে নির্দিষ্ট সময় অবকাশে কণা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, মানে কণাটি যে পথ যায়, নির্দিষ্ট সময় যে পথ যায় সেটা সমান্তর শ্রেণীতে থাকে। বিষয়টি কেমন, ধরো একটি কণা এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, গতিশীল, দেখলাম কোনো একটা সময় 2 সেকেন্ডে এই পথটা গিয়েছে, S1 পথ, তার কিছুক্ষণ পরে অন্য একটা সময় ধরো এখানে 2 সেকেন্ডে S2 পথ গিয়েছে, বলছে S1 S2 এইভাবে নির্দিষ্ট সময় অবকাশে বা আরো কিছুক্ষণ পরে 2 সেকেন্ডে, কিন্তু সময়টা একই রাখলে যে দূরত্বগুলো যাচ্ছে প্রত্যেক নির্দিষ্ট সময় অবকাশে, সেই দূরত্বগুলো সমান্তর শ্রেণীতে থাকে। সমান্তর শ্রেণী তোমরা জানো তো, গুণোত্তর প্রকৃতি এবং সমান্তর প্রকৃতি, এখানে সেই সমান্তর প্রকৃতির কথা বলছে। সমান্তর প্রকৃতি কি হয়, মানে প্রথম পথটা যদি S1 হয়, পরের পথটা কি হবে, পরের দূরত্ব S1 প্লাস এ, তারপরের পথটা S2 প্লাস 2a, মানে কি এই ব্যবধানটা একই হারে বাড়বে। দেখো এ হয়েছে, এখান থেকে এর ব্যবধান এ বেড়েছে, এর থেকে আরো এ বেড়েছে 2a, তারপরটা S2 প্লাস 3a হবে। এটা হলো সমান্তর প্রকৃতি। আমরা দেখাবো, দেখো আমরা জানি কি, সমাধানটা করার চেষ্টা করি, অঙ্কটা তো বুঝলাম, আমরা জানি নির্দিষ্ট সময় অবকাশে বলেছে তো, ওই জন্য আমরা n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা ব্যবহার করব। আমরা জানি n-তম সেকেন্ডে বা t-তম সেকেন্ডে বলে, t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হয়, অতিক্রান্ত দূরত্ব st সমান কত হবে, u প্লাস হাফ a 2t মাইনাস 1, এটা আমরা জানি, তাই না, t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এবার আমরা যদি বলি প্রথম 1 সেকেন্ডে কতটা পথ যাচ্ছে, প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব S1 যদি বলি, S1 এর মান কত, u প্লাস হাফ a 2 t এর জায়গায় 1, কেন, প্রথম সেকেন্ডে t এর মান 1, প্রথমতম সেকেন্ডে কত হচ্ছে u প্লাস হাফ a। হলো, এরপর আমরা কি বের করব, প্রথম সেকেন্ডে বের করলাম, দ্বিতীয় সেকেন্ডে বের করি। দেখো দ্বিতীয় সেকেন্ডে কত যাচ্ছে, আমি প্রতি 1 সেকেন্ড অন্তর অন্তর কত যাচ্ছে জানতে চাইছি। 2 সেকেন্ড যেটা ছবিতে ব্যাখ্যা করছিলাম, 2 সেকেন্ড না করে এখানে আমি গণনার সুবিধাতে 1 সেকেন্ড করছি। দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত আসবে, দেখো অতিক্রান্ত দূরত্ব S2 যদি লিখি u প্লাস হাফ a 2 t এর জায়গায় 2 মাইনাস 1, কেন, দ্বিতীয় সেকেন্ডে বের করছি, দ্বিতীয়তম সেকেন্ডে, তাহলে কি আসছে, দ্বিতীয়তম সেকেন্ডে বের করলে t এর মান 2 বসালে, দ্বিতীয়তম সেকেন্ড মানে কিন্তু সেই 1 সেকেন্ডের ব্যবধান, প্রথম সেকেন্ডে মানে সেই 1 সেকেন্ডের ব্যবধান, তম সেকেন্ড মানে কি, ওই টি-তম সেকেন্ড মানে কি, প্রকৃতপক্ষে ওই 1 সেকেন্ডে কত যায়, মানে চতুর্থ সেকেন্ড,
চতুর্থ সেকেন্ড মানে কি 3 থেকে 4 এই 1 সেকেন্ডে কতটা পথ যায়। আমি নির্দিষ্ট সময় অবকাশে বের করতে বলেছি বলে ওই 1 সেকেন্ড সময়ের অবকাশে বের করছি। S2 u প্লাস হাফ এটা কি হবে? এটা করলে 4 বিয়োগ 3 মানে u প্লাস 3 এর 2 a, তাই আসবে তো নাকি? দেখো দ্বিতীয় সেকেন্ড অবকাশে, মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি, দেখো S1 প্লাস a, কেন S1 এর মান এটা ছিল, দেখো S1 এর মান কত ছিল, u প্লাস হাফ a, এই ছিল তো, তার সঙ্গে a যোগ করে দেখো এটা আসবে, করো, করলে u প্লাস 3/2। আবার একই রকম ভাবে তৃতীয় সেকেন্ডে কি হবে, তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি S3 হয়, কত u প্লাস হাফ a 2 × 3 - 1 মানে u প্লাস 5/2 a, মানে কত হলো দেখো S2 প্লাস a। কেন তুমি S2 এর সঙ্গে S2 মানে কোনটা, এটা তো u প্লাস 3 এর 2 a, তার সঙ্গে a যোগ করে দেখো এটা চলে আসবে, তাই না? মানে এটাকে এইভাবেও লেখা যায় S1 প্লাস S2 এর জায়গায় S1 প্লাস a বসিয়ে দিলে S1 প্লাস 2a। মানে কি হচ্ছে দেখো, প্রথমে S1 পদ গেল প্রথম সেকেন্ডে, তারপরে দ্বিতীয়তম সেকেন্ডে গেল S2 পদ, তারপরের সেকেন্ডে কত পদ গেল S3 পদ। তাহলে অনুপাতগুলো কি হচ্ছে দেখো, এটা S1 হলে তারপর এটা S1 প্লাস a, পদগুলো কেমন আসে, তারপর এটা S1 প্লাস 2a, মানে কি থাকছে, পদগুলো সব সমান্তর প্রকৃতিতে থাকছে। আমি নির্দিষ্ট সময় অবকাশ বলতে এখানে প্রতি 1 সেকেন্ড, চতুর্থ সেকেন্ড, পঞ্চম সেকেন্ড, ষষ্ঠ সেকেন্ড, তুমি বের করে দেখবে সবগুলো এরকমভাবে চলতে থাকবে। তাই বলা হচ্ছে যে একটি কণা যখন সমতরণে থাকে, নির্দিষ্ট সময় অবকাশে যে পথগুলো যাচ্ছে দেখো তারা কিভাবে থাকছে, সমান্তর শ্রেণীতে থাকছে। এটাও খুব ভালো একটি অঙ্ক। আরো কিছু অঙ্ক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো, পরের ক্লাসে আরো কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে।